সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা ৮৩। অলকাকে দেখে মুহূর্তেই পাল্টে যায় চারপাশের পরিবেশ। রাতের হিমশীতল বাতাস মিশে গেছে এক অদ্ভুত উত্তাপে। আশাপের চোখে চমক, আর কোথাও যেন অজানা এক টান। আর অব্র এখনো নিরাবেগ। হেলমেটের আড়াল থেকে তাকিয়ে দেখলো অলকার আগমন। অলকা তড়িঘড়ি করে ছুটে এসে দাঁড়ায় অব্র আর আশাফের সামনে। মেয়েটার চোখে মুখে এক চঞ্চল উচ্ছ্বাস, তবুও কোথাও যেন একরাশ লাজুকতা লুকানো। ধূসর লম্বা সোয়েটারের ভেতরে নিজেকে গুটিয়ে রেখেছে, দুই হাত সোয়েটারের পকেটে গুজে, গলা অবধি কলার তুলে রাখা। অব্র এখনো হেলমেট খোলেনি, বাইকের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই। আশাপ তখনও সিগারেটের ধোঁয়ার মাঝে নিজেকে বিলিয়ে দিচ্ছে। চারপাশটা অদ্ভুত এক নিস্তব্ধতায় মোড়া, অথচ ভেতরে জমাট বাঁধা কৌতূহল। ঠিক এই মুহূর্তে অলকার ভাঙা গলায় চিৎকার সেই নিস্তব্ধতা ছিঁড়ে ফেলে। হে মিস্টার, ডু ইউ রিকগনাইজ মি? আই এম অলকা। Yesterday you give me a lift, you are car. You can treat me like a Bengali if you want, because I am also a Bengali. অলকার কথা স্বরে স্পষ্ট, আত্মবিশ্বাসী, কিন্তু চোখে মুখে কৌতূহলের ঝলক লেগে আছে। সেই ঝলক মুহূর্তেই জমিয়ে দেয় অব্র এবং আশাফকে। তারা দুজনেই হতভম্ব, কিন্তু আশাফ একটু বেশি, কারণ এই মুহূর্তে হাসি খুশি আধুনিক পোশাকে মোড়ানো তরুণী যে বাংলাদেশি এটা তার চিন্তার পরিধিতে ছিল না। আশাফ একটু অবাকভাবেই বাংলা ভাষায় প্রশ্ন ছড়ে, আপনি আসলেই বাঙালিয়ান? অলকা মাথা নাড়ে মৃদুভাবে। এবার বাংলা ভাষাতেই কথা বলে, হ্যাঁ আমি একজন বাঙালি, আসলে আমার বাবা বাংলাদেশি, তবে আমার মা ইংল্যান্ডের। আশাপ ঠোঁটের কোণে সিগারেটের শেষ অংশ রেখে আবার একটা টান দিয়ে কিছুটা রসিয়ে ছলে বলে, মানে কি? আপনার বাবা ঘর জামাই থাকে লন্ডনে? অব্রর এমন মন্তব্য শুনে কিছুটা ভরকে গেল, আর নিজেকে ধরে রাখতে পারল না। হেলমেটের নিচ থেকে হো করে অব্র এই কথাটি শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। হেলমেটের নিচে থেকে হো করে হেসে ওঠে। সে হাসি ছড়িয়ে পড়ে চারপাশে। আলকা একটু লজ্জা পেয়ে যায়, তবে কণ্ঠে বিরক্ত নেই। বলে ওঠে, সেরকম কিছু না, আমাদের নিজেরই বাড়িতে থাকি আমরা লন্ডনে। আমার মা আসলে বাংলাদেশে যেতে পছন্দ করে না, তাই সপরিবারে ছেড়ে ওনার কষ্টের কথা ভেবে এখানেই বাড়ি বানিয়েছে আমার বাবা। আশাপ সংক্ষিপ্তভাবে জবাব দেয়, ও আচ্ছা। অব্র তখনও সেই আগের মতোই নীরবতা পালন করে যাচ্ছে। আশাপ সিগারেট তখনও নিভেনি। টান দিয়ে ফেলে ধোঁয়ার কুণ্ডলী অলকার দিকে আসতে থাকে একের পর এক। অলকা একটু অস্বস্তিতেই পড়ে যায়, হাত তুলে একাধিক ধোঁয়া সরাতে চেষ্টা করে, কিন্তু আশাপের ধূমপান যেন ছেদ করতে পারছে না। অব্র তখনও বাইকে হেলান দিয়ে দাঁড়ানো, তার প্রতিচ্ছবি বোঝা যাচ্ছে না হেলমেটের আড়াল থেকে। এমন পরিস্থিতিতে অলকা একটু দ্বিধায় পড়ে যায়। মুখটা সামান্য নিচু করে আবারও ওপরে তোলে। কি বলবে ভাবতে ভাবতে একটা সরল প্রশ্ন ছুড়ে আশঙ্কার কণ্ঠে, আসলে আপনি সেদিন এত তাড়াহুড়ো করে চলে গেলেন যে ব্লেজারটা ফেরত দেওয়ার সুযোগ পেলাম না। আপনারা দয়া করে এখানে 10 মিনিট দাঁড়ান, সামনে বি সোসাইটিতে আমাদের বাসা, আমি এক্ষুনি ব্লেজার এনে দিচ্ছি। কথা শেষ করে অলকা তখন পেছন ফিরে হাঁটতে যাবে। আশাপের কণ্ঠে শীতল থামে দিল অলকাকে। তার আর প্রয়োজন নেই, আমার ব্লেজার আমি আর ফেরত নিতে চাই না, আপনার কাছেই রেখে দিন সেইটা। অলকা থমকে দাঁড়ালো, কপাল কুঁচকে ভুরু উঁচিয়ে হাত কপালে চেপে ধরে, অবাক কণ্ঠে প্রশ্ন তুলে, সেটা কি করে হয়? আপনার জিনিস আপনাকে ফেরত দেওয়া আমার দায়িত্ব। আশাপ এবার কিছুটা ক্ষীণ গলায় বলে, কঠিন স্বরে। আশাপ তালুকদার কখনো কাউকে কিছু দিয়ে ফেরত নেয় না। অলকা এই কথাটুকু শুনে আহত হলো। আর আমি মিস অলকা সিদ্দিকী, কখনো কারো কোনো কিছু নিয়ে নিজের কাছে রেখে দেই না। আপনার ব্লেজারের পকেটে কিছু ডলারও ছিল, সেটাও ফেরত দেওয়া আমার কর্তব্য। দয়া করে এটা আমার দায়িত্ব হিসেবে দেখুন। আশাপ চোখ সরিয়ে নেয়, কণ্ঠে আরো কঠোরতা এনে সোজাসাপটা বলে ওঠে, বললাম তো প্রয়োজন নেই কোনো কিছুর। এবার অলকা যেন নিজেকে ধরে রাখতে পারল না। দীর্ঘদিনের সংযত করার চেষ্টা স্থির ভেঙে গেল। বলে ওঠে, আমি জীবনে কোনোদিন নিজের জামা কাপড় নিজে ধুইনি, অথচ এই প্রথমবার আপনার দেওয়া ব্লেজারটা আমি নিজের হাতে ধুয়েছি, রোদে শুকিয়েছি, ভালো করে ভাঁজ করে আলমারিতে তুলে রেখেছি। এতটুকু কষ্ট আপনার কাছে মূল্যহীন মনে হচ্ছে? আশাপ চোখ তুলে তাকায় পলক এক চেয়ে।
কিন্তু ঠোঁটের কোণে কৃতজ্ঞতা নেই। নিরস ভঙ্গিতে বলে ওঠে, না কিছুই মনে হচ্ছে না। ধরে নিন আপনার সাথে আমার আর কখনো দেখা হবে না। আর যদি কোনোদিন খুব আশ্চর্যজনকভাবে দেখা হয়, সেদিন ব্লেজার ফিরিয়ে দিন। এখন অন্তত আল্লাহ হাফেজ। এই কথাগুলো অলকার মনে তীরের মতো বিদ্ধ হলো। সে ঠোঁট কামড়ে ধরে, চোখে জমে থাকা কষ্ট লুকিয়ে রাখে। রাগে পা মাটিতে চেপে ধরে গটগট করে হেঁটে যেতে বলে ওঠে, আপনার সাথে আমার আবার দেখা হবেই, এবং আমি আপনার সেই ব্লেজার ফেরত দেবই, সেটা আপনি মনে রাখবেন। বলে অলকা নিজের গাড়িতে উঠে বসে, দরজা বন্ধ করে দিয়ে শক্তভাবে। আর মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায় নির্জন রাস্তায়। অলকার চলে যাওয়া মুহূর্তেই অব্র হঠাৎ হেলমেট খুলে নীরবতা ভাঙে। আশাপের পায়ের নিচে চাপা সিগারেটের শেষ অংশ পিষে দেয়, অতঃপর ধীরে তাকায় অব্রের দিকে। অব্র তখন কৌতুক ভরা চোখে তাকিয়ে আশাফের দিকে। আরে ভাই, যা ভাবছিস তা মোটেও না। সেদিন মেয়েটা আমার গাড়িতে লিফট নিয়েছিল, বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল, তাই মানবিকতার খাতিরে ব্লেজারটা দিয়েছিলাম, জাস্ট এইটুকুই। অব্র হেসে আশাফের কাঁধে চাপড়ে মারে, আওড়ায়। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে, চালিয়ে যা। আশাপ অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে কি? অপ্র গাঢ় হাসি দিয়ে শুধায়, বলছি তো, তোদের জুটি দেখতে খারাপ লাগছে না, চালিয়ে যা। আশাপের হাসি মুখটা যেন আকাশের দিকে তাকে খানিকটা চুপসে গেল। তার কখনো সম্ভব নয়। অপ্র এবার গম্ভীর হয়ে ওঠে, বুড়ো কোচকে জবাব কষে, কেন সম্ভব নয়? তুই কি তবে দেবদাস হয়ে বাকি জীবন কাটিয়ে দিবি? এসবের বাহিরে জীবনে মুভ অন করতেই কিছু আছে। আশাপ এবার চোখ সরিয়ে নেয়, অব্র চোখে চোখ রেখে একটা প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে তুই পারলি না কেন মুভ অন করতে? আমার স্বভাব, চিন্তা ভাবনা কিংবা জীবনযাপনের ধরন সবটাই তো তোর থেকে আলাদা। আশাপ এবার চোখ সরিয়ে নেয় অব্রের চোখ থেকে, একটাই প্রশ্ন ছুড়ে দেয়, তাহলে তুই পারলি না কেন মুভ অন করতে? আমার স্বাভাবিক চিন্তাভাবনা কিন্তু জীবনযাত্রার ধরন সবকিছুই আলাদা তোর থেকে। তোর ভালোবাসার মানুষ এখন তোর নেই, সে আজ অন্য কারো সুখের শরিক। অথচ আমার কাহিনীটা উল্টো, কত কিছু ঘটেছিল। আমি দৌড়ে চলে গিয়েছিলাম, তবুও দেখ সময়, ভাগ্য আর হাজার টানাপড়ন শেষে ফিরে আসতে হয়েছে সেই অহুর কাছে। কষ্টের ঘাড় কুট পুড়িয়ে আবারও সে একই কাহিনীতে ফিরে। ভুলে যাসনি তুই, সত্যি বিস্ময়কর এক নিয়তির খেলা। তোর প্রিয় মানুষটা তোকে একসময় ভুলে গিয়েছিল ঠিকই, কিন্তু তুই নিজেকে সরিয়ে নিয়েছিলি। অথচ দেখ, শেষ পর্যন্ত সে আবার ফিরে পেল তোকে। ভাগ্য তোর প্রতি মুখ তুলে তাকিয়েছে, আর আমার তো তার পাশে থেকেও হারিয়ে ফেলতে হয়েছে চিরতরে। একবার নয়, দুবার না, শেষবারের মতো হারিয়ে ফেলেছি চিরতরে। তুই চুপ কর, এসব ভেবে আর কি হবে? যেটা হারিয়ে গেছে সেটা বারবার মনে করে লাভ কি? একবার নিজেকে নিয়ে ভাব, তোর পরিবারের কথা ভাব। কতদিন ধরে তাদের মিথ্যা বলে লন্ডনে পড়ে আছিস, আর কতদিন একাকিত্ব ঘুচিয়ে বেড়াবি নিজেকে। শিফার থেকে দূরে থাকলে বুঝি কষ্ট কমে যায়? না ভাই, কষ্ট তো ঠিকই রয়ে যায়, কেবল তুই তোর সঙ্গে একা লড়াই করছিস। আশাপ এবার খানিকটুকু ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলো, তুই আমার জায়গায় থাকলে কি করতি? পারতি তুই অন্য কাউকে ভালোবাসতে? পারতি না। তোর মতোই আমিও পারি না। আমি 20 বছর ধরে যার নাম হৃদয়ে ধারণ করছি, তার চোখের দিকে তাকিয়ে স্বপ্ন গেঁথেছি। আমি দাঁড়িয়ে থেকেই নীরবে স্বপ্ন দেখে গেছি। এই দুঃখই অপূর্ণতা তুই বুঝবি না অব্র, কখনোই না। অব্র দীর্ঘ নিঃশ্বাস ছুঁড়ে ফেললো। আমি তোকে কখন বলেছি অন্য কাউকে ভালোবাসতে? বলেছি তুই শুধু নিজের জীবনে ফিরে আয়, আবার যেন স্বাভাবিক হতে পারি, সেই পথটা খুঁজে নে। তোকে আজ ভাই নয়, বন্ধু নয়, শুধু এটুকুই বলছি, একজন মানুষ হিসেবে। জীবনটা তোর, সিদ্ধান্ত তোরই উচিত নেওয়া। এই বলে অব্র এগিয়ে আসে, আশাপের কাঁধে হতে নিজের হাত রেখে মাথাটা দোলায়। চল এবার তাহলে ফিরি নাকি? যদি তুই চাইলেও আরো কিছুক্ষণ থাকা যায়, কিন্তু ওহু তো প্যালেসে একা আছে। অব্র হেলমেট হাতে নিয়েছে, মাথায় সেটা দিতে দিতে উত্তর দেয়, ফিরবো, তবে তার আগে কিছু কেনাকাটা সেরে নিতে হবে। চল শপিং মলের দিকে যাই। এই কথোপকথনের মাঝে দুজনেই হেলমেট পরে নেয়, তারপর শহরের কোলাহল ছুঁড়ে দুটো চাকা ঘুরিয়ে শপিং মলের দিকে এগোয়। ওহু একা বসে আছে প্যালেসে একটা উঁচু বারান্দায়, দরজার চারপাশ নীরব। শহরের কোলাহল এখনো এসে পৌঁছেছে যেন।
শহরের কোলাহল এখানে এসে পৌঁছায়নি, অথচ এক ধরনের ভয়ের গুঞ্জন বাতাসে মিশে আছে। এত বড় শহর, অপরিচিত এক প্যালেসে একা, একেবারে নিঃসঙ্গ। এই কটা সময় জুড়েও কথা বলছে দেশের মহলে অন্যান্যদের সঙ্গে, তাতে খানিকটা মন শক্ত হয়েছিল। কিন্তু এবার সেই কথোপকথনের অবসান ঘটতেই চারপাশের দলগুলো নীরবতা ভেঙে যেন আরো ভারী করে তুলেছে তার একাকিত্বকে। ধীরে ধীরে অহু উঠে দাঁড়ায়, দরজা খুলে বেরিয়ে আসে রুম থেকে, হাঁটতে থাকে প্যালেসের অভ্যন্তরে, চোখ বুলে আশপাশের ঘরগুলোতে। প্রতিটি ঘর চোখ ধাঁধানো বিলাসিতার প্রতিচ্ছবি। ঝলসে যাওয়া ঝলমলে ঝাড়বাতিগুলো থেকে যেন নরম আলো ঝরে পড়ছে, বিখ্যাত আর্টিস্টদের দামি দামি পেন্টিং। ওহু এই সৌন্দর্য চোখে দেখতে পৌঁছে যায় প্যালেসের নিচতলায় অবস্থিত লাইব্রেরিতে। চারপাশের তাকগুলোতে বইয়ে ঠাসা, চামড়ায় বাঁধাই করা ভারী কভার, পুরনো পাতার গন্ধ, প্রতিটি বই নিজের ভেতর এক এক যুগ ধরে রেখেছে যেন। ওহু ধীরে ধীরে একটা হাতে সামনে দাঁড়ায়, চোখে চোখ পড়ে একটা মোটা বাঁধের উপন্যাসের সাথে। নামটা পড়েই শুধু অনুভূতি টেনে নেয় বইটি। তা হাতে নিতেই ফিরে আসে নিজের রুমে, নরম আলোয় সাজানো একাকী রুম। বিছানায় বসে বইটি খুলে পড়তেই সময় কাটানোর জন্য। এখানে সময় বলতে কি বোঝানো হয়েছে আমি ঠিক বলতে পারছি না। রাত তখন লন্ডনের বুকে চূড়ান্ত রহস্য নিয়ে নেমে এসেছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে রাত 11টার দিকে। আকাশের বুক ছুঁয়ে ধীরে ধীরে নেমে আসছে স্নোফল। চারপাশে জমে উঠেছে এক শীতলতা, আর সেই নৈসঙ্গতার মাঝে বয়ে হালকা দমকা হাওয়া, যা রাতের অন্ধকার আরো গভীর করে তুলেছে, আরো রহস্যময় করে তুলেছে। মেঘের পেছনে গুমড়ে থাকা চাঁদ আলো দিচ্ছে, আর নিজের এই দ্বিধায় মগ্ন। এমন সময় এক মুহূর্তে অব্র ফিরল প্যালেসে। সদ্য কেনাকাটা সেরে ফিরেছে শহরের এই ব্যস্তময় শপিং মল থেকে। বাইকে চড়ে আসায় খানিকটা ঘাটতি হয়নি সময়ের, বরং তার চোখ জোড়া যেন কিছু খুঁজছে, কিছুর অপেক্ষা করছে। বাইক থেকে নামতে অব্র খুলে ফেললো পরনের কালো লেদার জ্যাকেটটা, কাঁধে নামিয়ে রাখলো অলস ভঙ্গিতে। হেলমেট খুলে রাখলো বাইকের সাইডের মিরর স্ট্যান্ডে। তারপর শপিং ব্যাগগুলো হাতল ধরে আগালো সামনে। ঠিক সেই মুহূর্তে পেছনে ঘুরে অব্রর দৃষ্টি আটকে গেল। প্যালেসের দ্বিতীয় তলায় বেলকনিতে দাঁড়িয়ে আছে তার চন্দ্রবালা। পুরো প্যালেস আলো আঁধারির মাঝে, রাতের পটভূমির পেছনে উদ্ভাসিত চন্দ্রবালার পরনে একটা হালকা সাদা এবং নীল রঙের সালোয়ার কামিজ, মাথায় হালকা সাদা ওড়নার ঘোমটা টানা, যা অর্ধেক ঢেকে রেখেছে শুভ্র মুখখানা। রেলিং এর দুপাশে রাখা দু হাত, কবজিতে চিকচিক করছে চিকন স্বর্ণের চুড়ি। চুলের ললাটে এসে পড়া কিছুটা এলোমেলো আঁচ পাচ্ছে, কানের পাশে গুজে রেখেছে তা আপন মনে। ঠোঁটের কোণে জমেছে মৃদু হাসি। হঠাৎ অহু দৃষ্টিতে ধরা পড়ল সেই পরিচিত মুখখানি, ক্লান্তিতে ভেজা কপাল, তীব্রতার চাহনি। হেলমেট খুলে আন্ডারকাট চুলগুলো গুছিয়ে নিল অব্র। শরীরে তার সাদা হাফ হাতা গেঞ্জি আঁকড়ে ধরেছে দেহের বলিষ্ঠতা। ও আর স্থির থাকতে পারল না, দৌড়ে ছুটতে চলে গেল বেলকুনি থেকে বেরিয়ে। অব্র নড়ল না, এক পাও না, জানে তার চণ্ডা তাকে নিতে ছুটে আসছে। সেদিনকার মতো আজও অহু সেই তীব্রতা অনুভব করলো। মনে পড়ল অব্রের বলা সেই কথাগুলো, তার হৃদস্পন্দন কেবল একজোরে নিজেকে স্পর্শ করে দিল। এক হাতে শপিং ব্যাগগুলো ধরে রাখে অব্র, অন্য হাতে আলগোছে জড়িয়ে নেয় অহুকে। ঢোক গিলল তারপর কয়েকবার, গলা যেন ভারী কিছু জমেছিল। মৃদুস্বরে বলে উঠল, এভাবে হুট করে জড়িয়ে ধরো না আমায় চণ্ডা, তোমার স্পর্শে আমি আটকে উঠি। অতঃপর নিচের দিকে তাকালো, অহুর কপালে একটু চুমু এঁটে দিল। ও ফিসফিস করে বলল, খুব মিস করছিলাম আপনাকে, খুব ভয় লাগছিল। অব্র একগাল হেসে বলল, ভয়ের কিছু নেই, আমি ফিরে এসেছি, চলো এবার ভেতরে যাই। এই নিঃশব্দতায় মাথা নাড়ল। দুজন পাশাপাশি পা ফেলে এগিয়ে চলল প্যালেসের ভেতরে। রুমের ম্লান আলোয় অহু আর অব্রের ভেতরে ঢুকলো শপিং ব্যাগ নিয়ে, আর ব্যাগগুলো এগিয়ে দিল অহুর দিকে। গা থেকে ক্লান্তির ছায়া সরে গেল। ওয়াশরুমে ঢুকলো সে। অহু কৌতূহল মিশানো চোখে তাকিয়ে একে একে ব্যাগগুলো খুলে দেখলো।
পরিপূর্ণ সুন্দরভাবে সাজানো কত কিছু নিয়ে এসেছে অব্র। অহু যখন শেষ ব্যাগটি খুলল তখন চোখে পড়ে এক আশ্চর্য চমক ফুটে উঠল। ব্যাগের ভেতরে র্যাপিং করা একটি ছোট্ট বক্স। অহু ধীরে ধীরে সেটি খুলে দেখে একদম নতুন ঝকঝকে একটা আইফোন 12 প্রো ম্যাক্স। অহুর মুখে আনন্দের ঝলক ছড়িয়ে পড়ে। ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অব্র। ভেজা মুখ তোয়ালেতে মুছতে মুছতে হাসি মুখে এক নজরে দেখে অহুর উচ্ছ্বাস। তারপর নরম সুরে প্রশ্ন ছুড়ে দেয়, পছন্দ হয়েছে? ফোন আর ড্রেসগুলো? অহু মুখ তুলে চায় অব্রের দিকে, চুলগুলো এলোমেলো। হুঁ, খুব পছন্দ হয়েছে, ধন্যবাদ আপনাকে। অব্র তোয়ালেট একপাশে ছুঁড়ে ফেলে ধীরে ধীরে এগিয়ে আসে অহুর দিকে। তখন অহু ড্রেস আর ফোন হাতে নাড়াচাড়া করছে। অব্র কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে হঠাৎ কি অহুর পেছনে এসে দাঁড়ায়। এরপর কোনো কিছু না বলে মাথা ঝুঁকিয়ে তার খোলা চুলে মুখ গুজে দেয়। অহু আচমকাই চমকে ওঠে। বুকের ভেতর হঠাৎ করে যেন ধপ করে শব্দ হলো। হৃদয়টার শব্দ যেন কানে এসে বাধা দিচ্ছে। কি কি করছেন আপনি? অব্র এখনো চুলের মধ্যে মুখ গুজে রেখেছে। তোমার এই হাসি আমার বুকে তোলপাড় তুলে দেয় চন্দ্রা। আমি নিজেকে সামনে রাখতে পারি না, বেসামাল হয়ে যাই তোমার হাসিতে। তুমি কিছু করো না, আমার একটা। ও আচমকা কেঁপে ওঠে ভূমিকম্পের মতো। শরীর নিথর, অথচ মনের ভেতর তীব্র কম্পন। গলায় কেন জানি জমাট বেঁধেছে। বলার চেষ্টা করেও কিছু উচ্চারণ করতে পারছে না। ঠিক তখনই অব্র আবার পুনরায় যোগ করে, তোমার চুলের ঘ্রাণ আমি মাতাল করে দিচ্ছে। ছাড়ুন না, খুব ভয় লাগছে। এ কথাটা শুনে অব্র স্পর্শ সরিয়ে নেয়, তবে পুরোপুরি নেয়। তবে ধীরে ধীরে ওকে বিছানায় বসিয়ে দেয়। অতঃপর কোমল হাত দেয় ওর এলোমেলো চুলে। চুলগুলো সবসময় বেঁধে রাখবে, বুঝেছো? তাহলে আর তুমি ভয় পাবে না কোনো কাজ এমন আর তুমি ভয় পাবে এমন কোনো কাজ আমি করব না। ওহু ঢোক গিলল। অতঃপর দুজন একসঙ্গে বসে একই প্লেটে রাতের খাবার খেয়ে নেয়। নীরব ভালোবাসার এক নতুন সদৃশ্যপূর্ণ যেন। রাত আরো গভীর হয়, আর প্রতিদিনের মতো আজ অব্র মাঝরাতে জেগে উঠেছে ওহুর নিকটে, বিছানার পাশে বসে থাকা সেই নির্ভুল অভ্যাসে। কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে নেয় নরমভাবে। চাঁদের আলোয় চোখ জোড়ায় ঘুমন্ত তার চন্দ্রাকে দেখছে। কোনো যেন চিত্রশিল্পী রং তুলিতে এঁকেছে খুব নিখুঁতভাবে। অব্র ফিসফিস করে বলে ওঠে, তুমি আমার অনেক শখের নারী, তাই এত যত্ন করে আমার বুক পিঞ্জরায় আগলে রাখি। অনেক কাঠখড় পুড়িয়ে তোমায় পেয়েছি আমি, তাই তোমার মূল্য আমি বুঝি। এই বলে অব্র ওহুর মাথায় হাত বুলাতে থাকে নিঃশব্দে। আদরের ছায়ায় ঢেকে দিতে চায় তার সব আতঙ্ক, সব ক্লান্তি, সব না পাওয়া ইচ্ছা। আর কোনো এক সময় অব্র নিজেও ঘুমের ঘোরে হারিয়ে যায়। ওহুর পাশে বসে থাকা অবস্থায় চোখ বুজে আসে তা সে নিজেও টের পায়নি। পরের দিন সকালে অব্রের প্রস্তুত হয়ে নেয় বিদায়ের জন্য। ওর দিকে একদৃষ্টে তাকে হালকা হাসি ছুড়ে দিয়ে বিদায় নেয়। উদ্দেশ্য ডেভিডের সাথে দেখা করা আর নিজের ডেরায় ফিরা। অব্র সকাল সকাল উঠে নিজেকে গুছিয়ে নিয়েছে সবকিছু পরিপাটিভাবে। কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি সে চায় না এই প্যালেসে। তাদের ছোট্ট সংসার সুখে সাজুক, শুধু নিজেদের। আর প্যালেস থেকে বেরিয়ে যেতেও সোজা চলে যায় লাইব্রেরিতে। বইয়ের পাতায় ডুবে থাকা তার বরাবরের নেশা। অব্র চলে যায় ঠিক আধ ঘন্টা পরে হঠাৎ করে ভেসে আসে কলিং বেলের শব্দ। চমকে ওঠে। মুহূর্তেই মনে পড়ে যায় অব্র তো বলে গিয়েছিল আজ ফিরবে দেরিতে, তাহলে অসময়ে কে এলো? ওহু ভুরু কুচকে যায়। বুকের ভেতর এক অজানা সংখ্যা ঢেউ তোলে। নিচতলা থাকায় সদর দরজা খুলতে বেশি সময় লাগেনি। ধীরে ধীরে দরজার হাতল ঘুরিয়ে খুলতেই চোখে পড়ে যায় অবাঞ্ছিত মুখ। ওহুর মুখ মুহূর্তে যেন স্থির হয়ে যায়। চোখ বড় হয়ে ওঠে ওহুর। ঠোঁট কামড়ে নিজেকে সামলে নেয়, কারণ দরজার সামনে দাঁড়িয়ে আছে জিসা আনাম।